হ্যাঁ রে দুলাল, আর কতক্ষণ ধরে ধান লাগাবি? হলো তোর? এই তো হয়েই গেছে। সত্যি রে, এই চাষবাস আর ভালো লাগে না। ভালো না লেগে কি উপায় আছে নাকি? বাপ দাদার আমল থেকে আমাদের বংশেই চাষবাসে চলে আসছে, এছাড়া আমরা আর কি বা পারি বল? সে তুই যাই বলিস, আমি আর বেশি দিনেই চাষবাস করব না। তাহলে তুই কি করবি শুনি? কেন রে, ব্যবসা করব ভেবেছি। এবার একটা বাজারে দোকান নেব। দেখবি, একবার যদি ব্যবসাটা দাঁড় করাতে পারি তাহলে আর পেছন ঘুরে তাকাতে হবে না। হয়েছে হয়েছে, তোকে আর দিবা স্বপ্ন দেখতে হবে না, আর পেছনে ঘুরে তাকাতেও হবে না। চল এবার সামনে গিয়ে বাড়ির দিকে রওনা হই। সে তুই যতই হাসিস, এই চাষাবাদ আমাকে দিয়ে হবে না। রঘু আর দুলাল বাড়ির দিকে রওনা হলো। কই গো গিন্নি, কোথায় গেলে? আরে, তুমি চলে এসেছো? হ্যাঁ গো, চলে এলাম। রঘুটা আজকাল যা অধৈর্য হয়ে উঠেছে না, জমি তোর মনে টেকে না। ওর দিকে তাকালে তোমার চলবে নাকি? এই হয়েছে তোমার যত জ্বালা। বন্ধু তো নয়, একেবারে হরিহর আত্মা। তা তো হবেই গিন্নি, ও আমার ন্যাংটা কালের বন্ধু। যাকগে, তুমি আমার জন্য ভাত বাড়ো, আমি যাই পুকুর থেকে স্নানটা সেরে আসি। দুলাল এ কথা বলেই স্নান করতে চলে গেল। তার স্ত্রী মালা বলল, হ্যাঁ গো, তোমাকে না বলেছিলাম আজ ফেরার সময় আমার জন্য আলতা নিয়ে আসতে? আনোনি তাই না? এই যা, একদম ভুলে গেছি। ভুলে গেছো না ছাই, ইচ্ছে করে আনোনি। সত্যি বাবা, বাবা যে কেন আমাকে তোমার মতো চাষার সাথে বিয়ে দিল। খবরদার গিন্নি, আমাকে মোটেও চাষা বলবে না। বারে, চাষাকে চাষা বলবো না? তোমাকে তো বলেছি এই চাষাবাদ আমি ছেড়ে দেব, একটা দোকান দেব, শুধু আর কটা টাকা হাতে আসুক। 7 মণ ঘিও জুটবে না, আর তোমাকে দোকানও দিতে হবে না। তোমার এই দোকান করার স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যাবে। মালা কথাটা বলেই মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে গেল। তখন রঘু মনে মনে ভাবল, না, রোজ রোজ এই অপমান আমার কিছুতেই সহ্য হয় না। যে করেই হোক দোকানের ব্যবস্থা করতেই হবে। যাই, এবার পুকুর থেকে স্নানটা সেরে আসি। রঘু পুকুরে যেতেই আবারও সেখানে দুলালের সাথে তার দেখা হয়ে গেল। এ কি রে রঘু, আজ স্নানে আসতে এত দেরি হলো যে? কি করব বল, তোর মতো কপাল তো আমার না। সবিতা বৌদির মতো বউ পেয়ে তুই তো ধন্য। আর দেখ না, আমার কপালে কি জুটেছে। সে কি রে, মালা বৌদি আবার কি করলো? কি আর করবে, রোজ রোজ তার নতুন ফরমাইশ। এ এনে দিতে হবে, ও এনে দিতে হবে, আর এনে দিতে না পারলে চাষা ভুষা বলে গালি শুনতে হবে। তাতে মন্দ কি, আমরা তো চাষাই। শোন দুলাল, সবসময় মজ করা ভালো লাগে না। তোকে তো বলছি আমি এই চাষবাস বাদ দিয়ে দেব। বেশ তো দিবি, কিন্তু দোকান দিতে হলে তো অনেক টাকা লাগবে। হ্যাঁ রে, সেটাই তো চিন্তা। আচ্ছা দুলাল, তুই আমাকে টাকাটা দিতে পারিস না? আমি আমি এত টাকা কোথায় পাবো রে? সে আমি জানি না ভাই, কিন্তু তুই যদি আমার এই উপকারটা করতি তাহলে আমি আজীবন তোর কাছে কৃতজ্ঞ হয়ে থাকতাম। কি যে বলিস না, আমার কাছে থাকলে তোকে কি দিতাম না বল? কি জানি রে ভাই। যাকে স্নানটা সেরে নে, নইলে আবার বাড়িতে গিয়ে বউয়ের মুখ ঝামটা শুনতে হবে। এই বলে দুই বন্ধু স্নান সেরে বাড়ি ফিরে গেল।
কই গো, খেতে এসো, সেই কখন ভাত বেড়েছি, ভাত তো ঠান্ডা হয়ে এলো। এই তো আসছি। সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? সেই পুকুর থেকে আসার পর থেকেই দেখছি তোমার মুখটা কেমন শুকনো দেখাচ্ছে। না মানে রোগ ওঠার জন্য মনটা কেমন করছে। সে কি গো, রঘু দাদার আবার কি হলো? না না, তেমন কিছু হয়নি। ও সারাক্ষণই দোকান করার চিন্তা, চাষবাসে একদম মন নেই। শোনো, একটা কথা বলি, সারাক্ষণ বন্ধুর চিন্তা না করে এবার নিজের চিন্তাটা করো, বুঝলে? নইলে দেখবে বন্ধু ঠিকই দাঁড়িয়ে গেছে, কিন্তু তুমি পেছনেই পড়ে আছো। এটা তুমি কি বললে গিন্নি? না না, এমন কথা আমি তোমার থেকে আশা করিনি। রঘু আমার প্রাণের বন্ধু, ও ভালো না থাকলে আমি কি করে ভালো থাকি বলো? তাই বলে সারাক্ষণ বন্ধুকে নিয়ে ভাববে? নিজের ভবিষ্যতের কথা ভেবেছো কখনো? এই যা, তুমি তো খুব ভালো কথা মনে করালে। হ্যাঁ গো, ওই বড় মাটির ব্যাংকটা নিয়ে এসো না। সে কি গো, ওটা দিয়ে তুমি কি করবে? আরে আনোই না। বেশ, তোমাকে আনতে হবে না, আমি আনছি। আরে আরে, খাওয়া ছেড়ে উঠছো কোথায়? সবিতার কোনো কথা না শুনেই দুলাল মাটির ব্যাংকটা সেখানে এনে ভেঙে ফেললো। এ কি, এ তুমি কি করলে? এতদিনের জমানো টাকা ভেঙে ফেললে? আরে বাবা, জমানো টাকা যদি দরকারের সময় কাজে না লাগে তাহলে জমিয়ে কি লাভ? মানে এই টাকা তুমি কি কাজে লাগাবে শুনি? কি আর করব, রঘুর টাকার খুব দরকার। এই টাকাটা পেলে ও নিশ্চিন্তে দোকানটা দিতে পারবে। কি বললে তুমি? তোমার মাথা ঠিক আছে? সত্যি বাবা, এ কোন পাগলের পাল্লায় পড়লাম আমি? আহা, রাগ করছো কেন? রাগ করব না। আমাদের ভবিষ্যতের জন্য ভেবে যে টাকাগুলো জমিয়ে রেখেছো, সেগুলো তুমি অন্য কাউকে দেবে, এটা শুনেও রাগ করব না? কি যে বলো না, আমি কি টাকাগুলো অন্য কাউকে দিচ্ছি নাকি? আমি তো আমাদের রঘুকে দিতে যাচ্ছি। তাছাড়া আমি তো টাকাটা ওকে এমনি এমনি দিচ্ছি না, ধার দিচ্ছি। ওর দোকান একবার দাঁড়িয়ে গেলে ও আমায় শোধ করে দেবে। দেখো, কাজটা তুমি মোটেও কিন্তু ঠিক করছো না। আর যদি আমাদের কোনো বিপদ হয় তাহলে আমরা কোথায় যাব? এটাই তো আমাদের শেষ সম্বল। বারে, কি যে বলো না তুমি! আমরা বিপদে পড়লে কি রঘু চেয়ে চেয়ে দেখবে নাকি? ও আমাদের সাহায্য করবে। তুমি অত শত ভেবো না তো। হ্যাঁ হ্যাঁ, তা ভাববো কেন? তুমি তো দানশালা খুলে রেখেছো, যা ইচ্ছে তাই করো, আমি আর কিচ্ছু বলবো না। এই কথা বলেই সবিতা সেখান থেকে চলে গেল। পরদিন সকালে দুলাল জমিতে গিয়ে রঘুকে বলল, হ্যাঁ রে, মন খারাপ করে এখানে বসে আছিস কেন? আর মন খারাপ? আমাদের মতো গরিবের মন খারাপ করে কি লাভ? বাপ দাদা তো আর জমিদারি রেখে যায়নি যে পায়ের উপর পা দিয়ে খাবো। তা যা বলেছিস। তারপর বল, তোর নতুন দোকানের কি হলো? দুলালের কথায় রঘু এবার কিছুটা রেগে গিয়ে বলল, মস্করা করছিস নাকি কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছিস বলতো? কোনোটাই না। নে, এইটা ধর। এ কথা বলেই দুলাল গামছা দিয়ে পেঁচানো একটা জিনিস রঘুকে দিতেই রঘু বলল, এখানে কি আছে? আরে বাবা, খুলেই দেখ না। দুলালের কথায় গামছাটা খুলতেই রঘু দেখলো তাতে অনেকগুলো টাকা। সেই দেখে রঘু খুশিতে আত্মহারা হয়ে বলল, এ কি, এ তো অনেকগুলো টাকা। এই টাকা তুই কোথায় পেলি? কোথায় আর পাবো, জমিয়েছিলাম তাই তোকে দিলাম। শোন, এর চেয়ে বেশি সামর্থ্য আমার নেই। কিন্তু তোর জমানো টাকা তুই সব আমাকে দিয়ে দিলি। বারে, তুই আমার সবচেয়ে কাছের মানুষ। তোর এই দুর্দিনে আমি তোর পাশে দাঁড়াবো না তো কে দাঁড়াবে বল? সত্যি রে, তুই আমার আত্মার বন্ধু। তবে তোকে আমি একটা কথা দিচ্ছি, একবার দোকানটা দাঁড়িয়ে গেলে আমি তোকে সব টাকা ফিরিয়ে দেবো। তুই একদম চিন্তা করিস না। বেশ, আমি চিন্তা করছি না। তুই যা, দোকানের জন্য যা যা দরকার তাই কর।
বেশ, তাহলে আমি আসি রে। আজই দোকান মালিকের সাথে কথা বলে সব পাকাপাকি করে নি। হ্যাঁ, সেই ভালো। বেশ, তাহলে তুই থাক, আমি আসি। এই বলে রঘু সেখান থেকে চলে গেল। খুব অল্প দিনেই রঘুর দোকান বেশ ভালোভাবেই দাঁড়িয়ে গেল। কি গো গিন্নি, আর আমায় চাষা বলবে? এই ধরো তোমার শাড়ি, চুড়ি, আলতা, টিপ সব এখানে আছে। আরে, আমি বুঝি তোমায় শুধু কথাই শোনাই, ভালো বলি না? শোনো শোনো, আমি তোমায় খোটা দিতাম বলেই আজ তুমি এভাবে দাঁড়াতে পেরেছো। এমনিতে তো আর কেউ বলে না সংসার সুখের হয় রমণীর গুণে। তা যা বলেছ, কর্ম করলাম আমি আর সব ফল নিয়ে নিলে তুমি। রঘু আর মালা যখন ঘরের ভেতর কথা বলছিল, তখনই বাইরে থেকে দুলালের ডাক শোনা গেল। রঘু, এই রঘু, বাড়িতে আছিস? ওই যে তোমার হাড় হাবাতে বন্ধুটা এসে জুটেছে। আহা, এভাবে বলছো কেন? বারে, এভাবে বলবো না তো কিভাবে বলবো শুনি? রোজ রোজ বাড়িতে এসে জুটছে। শোনো, চাষাবাদ বাদ দিলে চাষা অপবাদ খোঁজে না, তার জন্য এসব চাষাভুষো বন্ধুদেরকেও দূরে করতে হয়। এ তুমি কি বলছো গিন্নি? ঠিকই বলেছি, তুমি বসো, আমি গিয়ে বলে আসছি তুমি বাড়িতে নেই। সে কি? কিন্তু কেন? কারণ তোমার এই চাষাভুষা বন্ধু আমার একদম পছন্দ না। এই বলে মালা বাইরে চলে গেল। ও দুলালদা, আপনার বন্ধু তো বাড়িতে নেই। সে কি? কিন্তু ওর কর্মচারী তো বললো রঘু বাড়িতেই আছে। কি জানি দাদা, হয়তো অন্য কোথাও গেছে। বেশ বেশ, তাহলে আমি বাড়ি চলে যাই। দাঁড়ান দাদা, একটা কথা বলার ছিল। হ্যাঁ বৌদি, বলুন। সংকোচ করছেন কেন? না মানে, আসলে রোজ রোজ আপনার এই বাড়িতে আসাটা পাড়ার লোকজন খুব একটা ভালো চোখে দেখছে না। বোঝেনি তো, এখন যখন আপনার সাথে উনি জমিতে কাজ করে না, তাই এখন তো আপনাদের উঠা বসা একটু কমানো দরকার। কি বলছেন বৌদি? শুনুন দাদা, আমি এনে নিয়ে কথা বলতে পারি না, যা বলার সামনাসামনি বলি। আপনি আবার কিছু মনে করবেন না। আসলে বন্ধুত্ব হয় সমানে সমানে। একজন দোকানদারের সাথে কি আর কোনো চাষার বন্ধুত্ব হয়? আপনি বলুন। মালার কথা শুনে দুলালের চোখে জল চলে এলো, তাই সে চোখ মুছতে মুছতে বলল, তা তো ঠিক। আসলে বৌদি, রঘু তো আমার অনেক ছোটবেলার বন্ধু, তাই আসলে ওকে ছাড়া ভালো লাগে না। না লাগলে এবার লাগাতে শিখুন। তাছাড়া লোকে বলবে বড়লোক বন্ধু পেয়ে আপনি ওর ঘাড় ভেঙে খাচ্ছেন। যাকে, এবার আপনি আসুন দাদা। মালার কথাগুলো যেন দুলালের একদম বুকে গিয়ে বাঁধলো, তাই তার চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরতে লাগলো। তখনই তার চোখ দিয়ে পড়লো উঠোনে রাখা রঘুর জুতোর দিকে। সেটা দেখে দুলাল মনে মনে বলল, হায়রে রঘু, তোকে আমি কত ভালোবেসেছি, অথচ আজ তুই বউকে দিয়ে আমায় এতগুলো কথা শোনাতে পারলি। হায়রে বিধাতা, এই কি ছিল আমার কপালে? এসব ভাবতে ভাবতেই দুলালও বাড়িতে ফিরে গেল। হ্যাঁ গো, তুমি গেছিলে রঘুদার দোকানে? না গো, যাইনি। সে কি, তোমাকে না বললাম ঘরে চাল নেই? এবার আমি তোমায় কি খেতে দেব? আহা, কানের কাছে জ্ঞান জ্ঞান করো না তো। ভাত না হলে মুড়ি খাবো, নইলে উপোস করব। তবু কি? ও, বুঝেছি, তোমার বন্ধু বোধহয় তোমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। খবরদার, আমার বন্ধুকে নিয়ে একটা কথাও বলবে না। তা বলবো কেন? কতবার তোমায় নিষেধ করেছিলাম অতগুলো টাকা দিও না দিও না, অথচ
তুমি আমার কোনো কথাই শোনোনি, আজ দেখো তার কি পরিহাস। সবিতার কথায় দুলাল ঝরঝর করে কেঁদে ফেলল। সেই দেখে সবিতা বলল, এ কি, কাঁদছো কেন? সব শেষ হয়ে গেছে গিন্নি, সব শেষ হয়ে গেছে। যাকে অন্ধের মতো বিশ্বাস করেছি, আজ সে আমার পিঠে ছুরিটা মারলো। ওগো, কেঁদো না তুমি, দেখো সব ঠিক হয়ে যাবে। না গো গিন্নি, আর কিছুই ঠিক হবে না। জমিটা বোধ হয় আর বাঁচাতে পারবো না। কে বলেছে পারবে না? এখনো তো আমার গয়নাগুলো আছে, প্রয়োজনে সেটা বেচে জমি বাঁচাবো। এসব কি বলছো গিন্নি? না না, এ হতে পারে না। আমি না বুঝে আমার জমানো টাকা সব নষ্ট করে ফেলেছি। এবার যদি এগুলো বেচে ফেলি, না 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 না, এ কিছুতেই হতে পারে না। ওগো, তোমার চোখের জলের চেয়ে আমার গয়না তো বেশি দামি নয় গো। তুমি এগুলো বেচে দাও, প্রয়োজনে রঘু দাদার চেয়েও বড় দোকান নাও। কিন্তু আর কিন্তু করো না গো, যা বলছি এবার তাই করো। সবিতার কথা মতো দুলাল সব গয়না বিক্রি করে একটা দোকান নিল। আর খুব অল্প দিনেই রঘুর দোকানের চেয়েও বেশি ভিড় জমতে থাকলো তার দোকানে। দেখেছো তো তোমার বন্ধু কি করলো? হিংসে, সবই হিংসে, নইলে তোমার দোকানের সামনে দোকান দেয়। দেখো গিন্নি, সবকিছুতে বাড়াবাড়ি ভালো না। তাছাড়া তুমি যা জানো না সেটা নিয়ে কথা বলো না। ঠং দেখে বাঁচি না, যেই বন্ধু তোমার এত বড় ক্ষতি করলো দোকান দিয়ে, তারই গুণগান গাইছো? আমি কারো গুণগান গাইছি না, যা সত্যি তাই বলছি। তাছাড়া কপালে কি আছে কেউ বলতে পারে না। কে বলতে পারে, হয়তো দুদিন পর আমাদের ওর কাছে হাত পাততে হতে পারে। কি বললে? আমি আর ওদের কাছে হাত পাতবো? জীবনেও না। প্রয়োজনে পুকুরে ডুবে মরবো, তাও কখনো ওদের কাছে গিয়ে হাত পাতবো না। মালা কথা বলেই সেখান থেকে চলে গেল। তার কদিন পরই রঘু অনেক অসুস্থ হয়ে পড়ল, আর তাই রঘুর দোকান বন্ধ হয়ে গেল। আরে, আজও রঘু দোকান খোলেনি, কি হলো ওর? না, আমাকে তো ব্যাপারটা দেখতেই হচ্ছে। এসব ভেবে দুলাল রঘুর কর্মচারী হরিকে বলল, হ্যাঁ রে হরি, আজকাল তোর মহাজন দোকান খুলছে না কেন? কিছু হয়েছে নাকি? গো দাদা, মহাজনের শরীরটা তো ভালো না, শুনলাম নাকি শহরে নিতে হবে। এখন তুমি বলো কে দোকান খুলবে? সে কি রে, ওর আবার কি হলো? ওসব জানি না গো দাদা, তবে শুনেছি সারাদিন নাকি শুয়েই থাকে। মনে হয় বেশি দিন বাঁচবে না। বাঁচবে কি করে বলো? শহর নিতে হলে তো অনেক টাকা দরকার। হরির কথা শুনে দুলাল রেগে গিয়ে, চুপ, একদম চুপ, একদম এসব অলক্ষণে কথা বলবি না। আমি থাকতে রঘুর কিচ্ছু হবে না। কথাটা বলেই দুলাল সেখান থেকে চলে গেল। আর হরি কিছু বুঝতে না পেরে বলল, যাক বাবা, আমি আবার কি বললাম? এই বলে হরিও সেখান থেকে চলে গেল। এরপর দুলাল বাড়ি ফিরেই সবিতাকে বলল, হ্যাঁ গো, কালকে তোমাকে যে 20,000 টাকা দিলাম, ওটা দাও দেখি। সে কি গো, অত টাকা দিয়ে কি করবে? রঘুকে দেব। কি বলছো তুমি? আবার ওই অকৃতজ্ঞ বন্ধুটাকে টাকা দেবে? তুমি জানো না গিন্নি, ওর শরীর একদম ভালো নেই। আমি থাকতে রঘুর আমি কিচ্ছু হতে দেব না। তুমি দাও টাকাগুলো। কিন্তু আহা, হাতে সময় নেই, দেরি করো না, ফিরে এসে সব বলবো। এই বলে দুলাল টাকা নিয়ে রঘুর বাড়িতে যেতেই মালা তাকে দেখে রেগে গিয়ে বলল, কি চাই আপনার? আপনি আবারও এসেছেন আমাদের বাড়িতে?
এত বড় ক্ষতি করেও আপনার আশ মেটেনি? না বৌদি, আসলে আমি তো রঘুকে দেখতে এসেছিলাম। কি দেখবেন, ও বেঁচে আছে নাকি? মালার চিৎকার শুনে রঘু অনেক কষ্টে বাইরে বেরিয়ে এলো। হে কি রে রঘু, এ তোর কি অবস্থা হয়েছে? হ্যাঁ রে দুলাল, সবই আমার পাপের শাস্তি। না রে, এ তুই কি বলছিস? ঠিকই বলছি, আমি তোকে ঠকিয়ে যে পাপ করেছি আজ তার শাস্তি পাচ্ছি। না রে রঘু, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। এই ধর টাকা। কালই শহরে যাওয়ার ব্যবস্থা কর, আমি আসি রে ভাই। কথাটা বলেই দুলাল চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে গেল। সেই দেখে মালা রেগে গিয়ে বলল, যত সব আদিক্ষেতা, আজ ওনার কারণেই দোকানের চিন্তায় চিন্তায় তোমার এই অবস্থা, আর আজ উনি এসেছেন সাহায্য করতে। আসলে সবই ফন্দি, তুমি মরলে নিজের ব্যবসাটা ভালো হবে সেটাই ওনার ইচ্ছা। মালার কথা শুনে রঘু তাকে একটা চড় মেরে বলল, খবরদার, দুলালকে নিয়ে আর একটা কথাও বলবে না, কারণ তুমি জানো না আজ যে দোকান নিয়ে তোমার এত অহংকার সেটাও কিন্তু দুলালের টাকাতেই হয়েছিল। কি বলছো তুমি? ঠিকই বলছি, দুলাল অনেক বড় মনের মানুষ। আসলে আমি ওর বন্ধু হওয়ার যোগ্যই নই। যে তার জমানো সব টাকা আমার হাতে তুলে দিয়েছিল, আমি তাকে অপমান ছাড়া আর কিছুই দিইনি। তাই তো আজ বিধাতা আমায় শাস্তি দিচ্ছেন। পারলে ওর থেকে ক্ষমা চেয়ে নিও, নইলে এই শাস্তি তোমাকেও পেতে হবে। এ কথা বলে রঘু ঘরে চলে গেল। আর সব কথা শুনে মালা অঝরে কাঁদতে লাগলো।